প্রলোভন আর বিভ্রম কি অদ্ভুত একটা জগৎ, তাই না? আজকে আমরা ঠিক এটাই দেখব। কিভাবে কিছু বিশেষ ধরনের মানুষ অন্যের অপূর্ণ স্বপ্নকে কাজে লাগিয়ে প্রায় অসীম ক্ষমতা পেয়ে যেতে পারে। আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু আসছে রবার্ট গ্রিনের বিখ্যাত বই দি আর্ট অফ সেডাকশন থেকে। আর এই বইয়েরই একটা খুব শক্তিশালী চরিত্র বা আর্কিটাইপ, মানে আইডিয়াল লাভার বা আদর্শ প্রেমিক, তার রহস্যটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। শুরু করা যাক এই কথাটা দিয়ে। এটা কিন্তু মানুষের একটা খুব গভীর দুর্বলতাকে তুলে ধরে, আর এই দুর্বলতার ওপর ভিত্তি করেই আদর্শ প্রেমিক তার সমস্ত কৌশল সাজায়। দুর্বলতাটা কি? হতাশা। কারণ দেখুন, আমাদের সবার মধ্যেই তো কিছু না কিছু অপূর্ণ স্বপ্ন লুকিয়ে থাকে, তাই না? আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাই। এই যে প্রলোভন, এর পেছনে সাইকোলজিটা আসলে কি? কেন আমরা কঠিন বাস্তবতাকে ছেড়ে একটা সুন্দর কল্পনার জন্য এত আকুল হয়ে পড়ি? দেখুন, ব্যাপারটা অনেকটা এরকম। আমাদের ছোটবেলার রঙিন স্বপ্নগুলোর সাথে বড়বেলার ধূসর বাস্তবতার একটা বিশাল ধাক্কা লাগে। আর এই ধাক্কা থেকেই জন্ম নেয় একটা গভীর আকাঙ্ক্ষা, এমন কিছুর জন্য যা হয়তো আমরা হারিয়ে ফেলেছি বা কোনোদিনই পাইনি। আর এই যে অপূর্ণতার অনুভূতি, এটাই আমাদের ভেতরে একটা খালি জায়গা বা শূন্যতা তৈরি করে দেয়। জীবনে যা কিছু নেই, সেটা নিয়েই আমরা সারা জীবন ধরে কল্পনা করি। আর ঠিক এই শূন্য জায়গাটাই হয়ে ওঠে একজন শিল্পীর মতো প্রলুব্ধকারীর জন্য একটা নিখুঁত ক্যানভাস। আমাদের সবার এই যে একটা আকাঙ্ক্ষা, এর সমাধান হিসেবেই যেন মঞ্চে আসে আইডিয়াল লাভার বা আদর্শ প্রেমিক। তো চলুন এবার দেখি তারা ঠিক কিভাবে এই নিখুঁত বিভ্রমের জালটা বোনে। তাহলে সওয়াল হচ্ছে, এই আদর্শ প্রেমিক আসলে কে? সোজা কথায় একজন শিল্পী। তাদের আসল ক্ষমতা কিন্তু তাদের নিজেদের পরিচয় না। তাদের ক্ষমতা হলো অন্যের জন্য একটা নিখুঁত প্রতিচ্ছবি হয়ে ওঠার দক্ষতায়। মানে তারা আসলে অন্যের অপূর্ণ স্বপ্নগুলোর এক জীবন্ত আয়না। এখন এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আদর্শ প্রেমিকের পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ বলা আছে। এটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার না, বরং একটা দারুণ সচেতন আর ক্যালকুলেটেড কৌশল। প্রথমে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা, তারপর টার্গেটের স্বপ্নগুলো খুঁজে বের করা, আর শেষে ঠিক সেই স্বপ্নের জীবন্ত রূপ হয়ে ওঠা। তার মানে মূল ব্যাপারটা দাঁড়ালো, এই প্রলোভনের খেলাটা শারীরিক সৌন্দর্যের ওপর একদমই নির্ভর করে না। এটা আসলে পুরোটাই একটা মাইন্ড গেম, অন্যের মন পড়ার ক্ষমতা, তার ভেতরে শূন্যতাকে বোঝার এক অসাধারণ দক্ষতা। অনেক তো তত্ত্ব কথা হলো, তাই না? চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি। ইতিহাসে কিভাবে এই কৌশলটা কি ভয়ঙ্কর কার্যকারিতার সাথে ব্যবহার করা হয়েছে। প্রথমেই যার নাম মাথায় আসে তিনি হলেন জিয়াকোমো কাসানোভা, ইতিহাসের অন্যতম সেরা সিডিউসার। তিনি খুব ভালো করেই জানতেন যে সিডাকশনের আসল রহস্যটা কি। সেটা হলো অন্যের কোনো একটা নির্দিষ্ট অপূর্ণ ইচ্ছাকে একেবারে নিখুঁতভাবে পূরণ করে দেওয়া। ক্যাসানোভার পদ্ধতিটা কিন্তু সবার জন্য একরকম ছিল না। তিনি কোনো বাঁধা ছকে চলতেন না। তিনি খুব মন দিয়ে দেখতেন কার জীবনে ঠিক কিসের অভাব। সেটা কি রোম্যান্স, নাকি অ্যাডভেঞ্চার, নাকি অন্য কিছু, যেমন আধ্যাত্মিক শান্তি। তারপর তিনি ঠিক সেই জিনিসটাই তাকে দিতেন। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন অন্যের স্বপ্নের আর্কিটেক্ট। আমাদের পরের উদাহরণটা হল মাদাম দি পোম্পাদ্দোর। তাকে ছোটবেলা থেকেই তৈরি করা হয়েছিল শুধু একটাই লক্ষ্যের জন্য, ফ্রান্সের রাজার আদর্শ সঙ্গী হয়ে ওঠা। উনি রাজা পঞ্চদশ লুইয়ের মনের ভেতরটা একদম পড়ে ফেলেছিলেন। রাজা ছিলেন এমন একজন মানুষ যিনি প্রচণ্ড বোর্ডাম আর ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেন। মাদাম দ্য পম্পাডোর কিন্তু শুধু তার প্রেমিকা হয়েই থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন তার বিনোদনের উৎস, তার ইন্টেলেকচুয়াল সঙ্গী, এমনকি তার রাজনৈতিক পরামর্শদাতাও। মানে রাজার জীবনের সব খালি জায়গাগুলো পূরণ করে তিনি নিজেকে একেবারে অপরিহার্য করে তুলেছিলেন। কিন্তু ভাববেন না যে এই কৌশল শুধু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেই কাজ করে। এর পরিসর কিন্তু আরও অনেক বড়। এমনকি রাজনীতির দুনিয়াতেও এটা একটা মারাত্মক শক্তিশালী অস্ত্র। একবার জন এফ কেনেডির কথা ভাবুন তো। ১৯৫০-এর দশকের সেই গতানুগতিকতার পর পুরো আমেরিকা যা চাইছিল, ইউথ, অ্যাডভেঞ্চার, একটা নতুন ভিশন, কেনেডি ছিলেন ঠিক সেই কালেকটিভ স্বপ্নের মূর্ত প্রতীক। উনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একটা গোটা দেশের স্বপ্নের জীবন্ত প্রতিচ্ছবি। এতক্ষণ তো আমরা এই আর্কিটাইপের অসাধারণ ক্ষমতার কথা শুনলাম, কিন্তু সব গল্পেরই তো একটা অন্য পিঠ থাকে, তাই না? প্রত্যেকটা নিখুঁত বিভ্রমেরও একটা অন্ধকার দিক আছে। চলুন এবার সেই অবশ্যম্ভাবী বিপদের দিকে একটু তাকাই। তাহলে আসল প্রশ্নটা হলো যে সম্পর্কটা একটা নিখুঁত ফ্যান্টাসির ওপর দাঁড়িয়ে আছে, সেখানে যখন কঠিন বাস্তবতা এসে দরজায় টোকা দেয়, তখন কি হয়? ব্যাপারটা হলো, এই বিভ্রমটা অনেকটা কাঁচের মতো,
খুব ভঙ্গুর। যখন কাউকে একটা নিখুঁত আদর্শ হিসেবে দেখা হয় তখন তার সামান্য একটা মানসিক ভুল মনে হয় যেন বিশাল এক বিশ্বাসঘাতকতা, আর তখন যে হতাশাটা আসে সেটা পুরো স্বপ্নটাকেই ভেঙে চুরমার করে দেয়। আর এটাই কিন্তু সবচেয়ে বড় বিপদ। এই বিভ্রমটা কখনোই চিরস্থায়ী হতে পারে না। কেন? কারণ কোনো মানুষই তো পারফেক্ট না, তাই না? চিরকাল একটা ফ্যান্টাসি চরিত্রে বেঁচে থাকাটা তো অসম্ভব। তাই এই স্বপ্নের প্রাসাদ একদিন না একদিন ভাঙবেই। আর যখন এই আদর্শের মূর্তিটা ভেঙে পড়ে তখন কি হয়? তখন কিন্তু শুধু হতাশা আসে না, বইটা বলছে সেই মুগ্ধতা বদলে যেতে পারে তীব্র ঘৃণায়। যাকে একদিন প্রায় পুজো করা হতো তার প্রতি জন্মায় একটা চরম বিতৃষ্ণা। জন এফ কেনেডি আর মেরিলিন মনরোর সম্পর্কটা কিন্তু এই ট্র্যাজেডির একটা নিখুঁত উদাহরণ। দুজনের মধ্যেই ছিল একটা তীব্র আইডিয়ালাইজেশন, যা বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে টিকতে পারেনি, আর এর শেষটা হয়েছিল খুবই দুঃখজনক। আর এর সবথেকে বড় বিপদটা কি জানেন? যিনি এই বিভ্রমের জালটা বোনেন তিনি প্রায়ই নিজের বোনা জালেই আটকে পড়েন। নিজের তৈরি করা চরিত্রে অভিনয় করতে করতে একসময় তারা হারিয়ে ফেলেন তাদের আসল আমিটাকে। তাহলে চলুন শেষ প্রশ্নটা আমরা নিজেদেরকেই করি। আজকের এই কিউরেটেড প্রোফাইল আর অনলাইন পার্সোনার যুগে, যেখানে আমরা সবাই নিজেদের জীবনের একটা পারফেক্ট ভার্সন তুলে ধরতে ব্যস্ত, সেখানে আমরাও কি নিজেদের অজান্তেই একজন আইডিয়াল লাভার হয়ে উঠছি না? আমরা কি নিজেদের আর অন্যদের জন্য এমন কোনো বিভ্রম তৈরি করছি যার বিপদটা হয়তো এখনও আমরা বুঝতেই পারছি না? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।